কথা ও কাহিনী চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বটি শুরু করতে চলেছি। তবে তার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট নিবেদন। আমরা নিরন্তর পরিশ্রম করে চলেছি শুধুমাত্র আপনাদের কাছে একটি কোয়ালিটি কন্টেন্ট উপস্থাপন করার জন্য। তাই কথা ও কাহিনী চ্যানেল কর্তৃক এখন থেকে নিয়মিত সম্পূর্ণ নিজস্ব লেখা মৌলিক গল্প, উন্নত মানের ভিজুয়াল এডিটিং, সাউন্ড ডিজাইনিং তথা নিজস্ব মিউজিক প্রোডাকশন দ্বারা আপনাদের নিরবিচ্ছিন্ন মনোরঞ্জন পরিবেশনায় বদ্ধপরিকর। শ্রোতাদের মন ছোঁয়া গল্প উপন্যাসগুলি তাদের কাছে পৌঁছে দেওয়াটাই এখন এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। আপনাদের করা একটি লাইক এবং সাবস্ক্রাইব থেকে আমরা বিশাল অনুপ্রেরণা ও কাজের প্রতি এক অদম্য গতি পাই। তাই সর্বদা আমাদের সাথে থেকে এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের গল্প। বিগত পর্বে আপনাদের শুনিয়েছিলাম আকাশ কুসুম গল্পটির প্রথম ভাগ। আজ আমি আপনাদের শোনাব এই গল্পের পরবর্তী ও শেষ ভাগটি। গত পর্বে আপনারা শুনেছিলেন আকাশ ও কুসুম নামের দুই বিবাহিত দম্পতি তাদের একান্ত সাদামাটা মধ্যবিত্ত জীবনযাপন নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিয়েই কাটাচ্ছিল। তবে কুসুমের মনের স্বপ্ন ছিল তারাও একদিন বিলাসবহুল জীবনযাপন কাটাবে। এর মধ্যে একদিন কুসুমের দেখা হয় তার পাড়ারই প্রতিবেশী মিনুর সাথে। মিনুদেরও একটা সময় আর্থিকভাবে অনেক টানাটানির মধ্যে দিয়ে যেতে হয়। তবে বর্তমানে তাদের আর্থিক অবস্থা আগের থেকে বেশ অনেকটাই সচ্ছল। মিনুদের আর্থিক সংকটের জীবনের মাঝে হঠাৎ দ্রুত সচ্ছলতাটা কুসুমের কাছে লটারির মতো মনে হয়। কুসুম পরে জানতে পারে যে এক তান্ত্রিক বাবার সংযোগে তাদের জীবনে অবিশ্বাস্যভাবে সব কিছু পাল্টাতে থাকে। বাবা আধ্যাত্মিক পুরুষ, তাই তার কাছে কিছু বিশেষ কৌশল রয়েছে, সেটা জীবনে কার্যকরী করলে অবশ্যই সুফল পাওয়া যায় নাকি। কথা শুনে কুসুমেরও মনে বাসনা জাগে যে তারাও একটিবারের জন্য যাবে ওই তান্ত্রিক বাবার কাছে। মিনুর সহযোগিতায় আকাশ আর কুসুমও পৌঁছায় বাবার কাছে। তিনিও দুজনকে দীক্ষা দান করে ধীর অপেক্ষায় থাকতে বলেন। কিন্তু কুসুম বড্ড অধৈর্য হয়ে পড়ে। সে জীবনে হঠাৎ সব কিছু পেয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু তাদের জীবনে আরও কিছু কঠিন সময় অতিক্রম করা বাকি ছিল। আকাশ সামান্য আয়ের চাকরিজীবী। ওই চাকরি তাদের সংসারের আয়ের প্রধান উৎস। একটা সময় অনির্দিষ্টকালের জন্য আকাশের অফিসের গেটে তালা ঝোলে। সে দিক বেদিক ছুটতে থাকে নতুন কাজের আশায়। এমন সময় এক রাত্রে আকাশ অজানা অসুস্থ এক ব্যক্তিকে কলকাতার শুনশান রাস্তায় পড়ে থাকতে দেখে। লোকটির করুণ অবস্থা দেখে আকাশ তাকে কাছাকাছি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। পরে ওই অজানা ব্যক্তির এক সহযোগী কর্মচারীর সাথে আকাশের আলাপ হয়। সে জানতে পারে যে ওই অচেনা ব্যক্তিটি আসলে রাজস্থানের এক প্রাচীন রাজপরিবারের সদস্য। রাজস্থানের জয়সলমেরে তার এক পরিবার ও বিশাল রাজসম্পত্তি রয়েছে এবং তিনি সেখানকার এক প্রখ্যাত রাজার সন্তান, নাম আদিত্য নারায়ণ দেব। আকাশ যথাসময়ে রাজার প্রাণ বাঁচিয়েছেন জেনে তিনি আকাশের প্রতি চিরকৃতজ্ঞ হন এবং তিনি এই কৃতজ্ঞতা পূরণ করার জন্য আকাশ ও কুসুমকে তার নাতনির বিয়েতে আমন্ত্রণ জানান। সঙ্গে তাদের আতিথেয়তার সমস্ত দায়ভার নিয়ে তাদের সপ্তাহখানেক তার রাজমহলে অতিথি আপ্যায়নের প্রস্তাব দেন। আকাশ প্রথমে দ্বিধাবোধ করলেও কুসুমের চাপে সে রাজার প্রস্তাবটি গ্রহণ করে নেয়। রাজার নির্দেশনায় আকাশ ও কুসুম পৌঁছায় যোধপুর বিমানবন্দরে। সেখান থেকে তারা একটি গাড়িতে করে রওনা দেয় জয়সলমেরের রাজা আদিত্য নারায়ণের রাজবাড়ির উদ্দেশ্যে। এরপর আগে গাড়িতে বসে একটা সময় আকাশ এসব স্বপ্নাতীত স্মৃতিগুলো মনে করতে করতে হঠাৎ তার অন্তরে এক গোপন রহস্যে ভরা প্রশ্নের উদ্রেক হলো। সে যেন কিছুতেই ভেবে উঠতে পারছিল না যে রাজা আদিত্যনাথের মতো একজন এত বড় মাপের রাজা, যিনি অর্থবান, ক্ষমতা ও প্রভাবশালী, যশ সমৃদ্ধে ভরা অপূর্ব ব্যক্তিত্বের অধিকারী, কিন্তু তা সত্ত্বেও কিভাবে তিনি একা ওই রাতে কলকাতার এক শুনশান রাস্তায় পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অথচ ভদ্রলোকের এ নিয়ে মুখে সেদিন কোনো অভিযোগটুকুও ছিল না। আকাশ ধীরে ধীরে বুঝতে পারছে যে
রাজা সাহেবের এই হাসি খুশি আর জাঁকজমক মোড়া আড়ম্বর জীবনের মাঝে কোথাও একটা রহস্য লুকিয়ে রয়েছে, যেটা উপরে উপরে দেখা যাচ্ছে সে জিনিস পুরোটা স্বচ্ছ নয়। কিন্তু জয়সলমরের সন্ধ্যার আকাশে এখন এক ফালি চাঁদের আলোয় মরুভূমিটা চিকচিক করছে। দূরে ওই দেখা যাচ্ছে রাজমহলের সুদীর্ঘ শাহী ফটক। ফটক পেরিয়ে তাদের অভিজাত সেডানওয়ালা গাড়িটি এসে থামল সুবিশাল রাজমহলের সামনে। রাজপ্রাসাদের চারিদিকটাতে আলোর রসনায় বিয়ের আবহে জয়সলমেরের এই এক টুকরো পরিবেশ যেন চাঁদের হাট। একজন দারোয়ান এসে গাড়ির দরজা খুলতেই আকাশ ও কুসুম রাজা আদিত্যনারায়ণের রাজবাড়ির সবুজ গালিচা পাতা উঠোনে পা রাখল। তাদের ঠিক সামনে তখন হাসি মুখে দাঁড়িয়ে ভানুবাবু। তিনি তার অতিথি দুজনকে স্বাগত জানালেন। ভানুবাবু তাদের সঙ্গে নিয়ে ঢুকলেন বাড়ির ভেতরে। রাজবাড়ির অন্দরমহল যেন এক নিভৃত রাজ্য, যেখানে বাইরের জগতের কোলাহল থেমে গিয়ে সময় যেন ধীরে ধীরে হাঁটে। সোনালি আলোয় ভেজা করিডোর ধরে পা ফেললেই চারপাশে ভেসে আসে চন্দন আর আতরের মৃদু গন্ধ। উঁচু ছাদের কোণে ঝুলছে ঝাড়বাতি। ক্রিস্টালের প্রতিটি দানা সন্ধ্যার আলোয় ঝিকিমিকি করে যেন পুরনো দিনের স্মৃতি জেলে রাখে। দেয়ালে ঝোলানো আছে রাজপরিবারের পূর্বপুরুষদের তেলচিত্র। গভীর চোখ, গর্বিত ভঙ্গি আর রাজকীয় পোশাকে তাদের উপস্থিতি আজও অন্দরমহলে এক অলৌকিক ভার এনে দেয়। মেঝেতে মখমলের গালিচা, তার উপর সযত্নে রাখা পিতলের ফুলদানিতে সদ্য তোলা জুঁই আর রজনীগন্ধা। মধ্যমহলের বড় জানালাগুলোই ঝুলছে সুতির পর্দা, রঙে হালকা পিত আর লালচে, যার ভাঁজে কখনো বাতাসে দুলে ওঠে চাঁদের নরম ছায়া। দূরে এক কোণে পুরনো তামার হুক্কা, তার পাশে পিতলের থালায় কিছু পানের বাটা, যেন কোনো আড্ডার মাঝেই সময় থেমে আছে। একপাশে দাঁড় করানো কাঁচের মোমবাতিদানির স্ট্যান্ড। এটা দেখলে স্বভাবত মনেই হয় যে রাত হলে মোমবাতির আলোয় অন্দরমহল আরও স্বপ্নময় হয়ে ওঠে। ছায়া পড়ে দেয়ালের কারুকার্যে, যেন সেই ছায়াগুলো গল্প বলে রাজবংশের ইতিহাসের। অন্দরমহল শুধু এক স্থাপনা নয়, এ যেন অতীতের রাজরাজাদের স্বপ্ন, তাদের হাসি কান্না, অপেক্ষা আর গোপন স্মৃতির আশ্রয়স্থল। এখানে প্রতিটি পর্দা, প্রতিটি আয়না, প্রতিটি আলোকরেখা যেন কথা বলে বলে এখানেই রাজবাড়ির প্রাণ, রাজসত্তার নিঃশব্দ স্পন্দন। আকাশকুসুম এক দৃষ্টে রাজমহলের চারিদিকটা দেখতে দেখতে দোতলায় এসে পৌঁছালো। দোতলায় ছোট্ট একটা ঠাকুর ঘর। রাজা আদিত্যনাথ সেখানে হুইল চেয়ারে বসে ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। খানিক বাদেই তিনি পূজাপাঠ সেরে আকাশ ও কুসুমের দিকে হাসিমুখ নিয়ে এগিয়ে এলেন। আকাশ কুসুম দুজনেই রাজা সাহেবের পায়ে প্রণাম করল। রাজা সাহেব বললেন, কলকাতা থেকে রাজস্থানের এই ধুধু মরুভূমি পর্যন্ত আসতে কেমন লাগলো তোমাদের? ব্যবস্থাপনায় কোনো ত্রুটি থাকলে বলো কিন্তু। আকাশ হেসে উত্তর দিল, না না রাজা সাহেব, আজ এক আলাদা রাজকীয় আড়ম্বরতার সাক্ষী রইলাম আমরা। আপনার এই আমন্ত্রণ আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের জন্য এক বিরাট প্রাপ্য। রাজা সাহেব বললেন, অনেকটা পথ অতিক্রম করে তোমরা এলে, যাও এবার তোমরা একটু বিশ্রাম নাও। আজ রাতের নৈশভোজে তোমাদের সাথে দেখা হবে। রাজা সাহেব ভানুবাবুকে ইশারা করতে তিনি এগিয়ে এসে দুজনকে সঙ্গে নিয়ে 3 তলার এক সুবিশাল সাজসজ্জাওয়ালা ঘরে নিয়ে গেলেন। তিনি বললেন, আগামী কয়েকদিনের জন্য আপনারা আপাতত এই কামরাটিতেই থাকছেন। কুসুম অনেকক্ষণ থেকেই ভানুবাবুকে একটা প্রশ্ন করতে চাইছিল। সে বলে উঠল, রাজা সাহেব ছাড়া আর কে কে থাকেন এ রাজবাড়িতে? ভানুবাবু বললেন, রাজা সাহেবের বড় ছেলের স্ত্রী আশা দেবী তার 2 মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকেন নিচের দোতলায়। ছোট ছেলে সুরজ আদিত্য, তার স্ত্রী মেনকা দেবী, তাদের এক ছেলেকে নিয়ে থাকেন উপরের 4 তলায়। এছাড়া ওনার বড় মেয়ে যোগিতা দেবী থাকেন নিচের 1 তলায়। যোগিতা দেবী তার স্বামীর সঙ্গে থাকেন না, দুজনের ডিভোর্স হয়েছে বছর 15 আগেই। ছোটবেলা থেকেই তাই তার একমাত্র মেয়ে অর্থাৎ রাজা সাহেবের নাতনি পদ্মাবতী এ ঘরেই মানুষ হয়েছে। পদ্মাবতী রাজা সাহেবের সবচাইতে বেশি আদরের মেয়ে। আমিও বিগত 40 বছর ধরে এ রাজবাড়িরই সদস্যের মতো রয়েছি।
অতীতে আমার পূর্বপুরুষরাও এই রাজবংশের অধীনে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন। কুসুম প্রশ্ন করল, কিন্তু এখানে আসা পর্যন্ত একমাত্র রাজা সাহেব ছাড়া আর কাউকেই যে দেখতে পেলাম না। ভানুবাবু কুসুমের এ কথা শুনে হেসে উত্তর দিলেন, হবে হবে, যথাসময় আপনাদের সাক্ষাৎ সকলের সাথেই হবে। আপাতত আপনারা একটু ফ্রেশ হয়ে জিরিয়ে নিন। কোনো কিছুর প্রয়োজন পড়লে ওই যে টেবিলে ইন্টারকম টেলিফোনটি রয়েছে, 4 নম্বর বোতামটি টিপলেই লোক চলে আসবে। আমি এখন আসি তাহলে। এই বলে ভানুবাবু চলে গেলেন। পাশের বিশাল মখমলের গদিওয়ালা পালঙে আকাশ 4 হাত পা ছড়িয়ে ঝপ করে শুয়ে পড়ল। টেবিলের উপর দুজনের জন্য রাখা রয়েছে শাহী শরবত। কুসুম এগিয়ে গেল ঘরের একপাশে সুবিশাল বারান্দাটার দিকে। এখান থেকে বাইরের দৃশ্যটা খুব মনোরম। আকাশে একফালি চাঁদটা ধীরে ধীরে অস্ত যেতে চলেছে। কুসুম বলে উঠল, মনে হচ্ছে এ যেন এক স্বপ্নের রাজ্যে আমরা চলে এসেছি। এখানকার বাতাসটা কতই না মুগ্ধকর। আকাশ এগিয়ে এলো কুসুমের দিকে। দুজনে দাঁড়িয়ে ওই দূর আবছা অন্ধকারে মোড়া পাহাড়গুলো দেখছে। এই বিশেষ মুহূর্তটাও যেন তাদের জীবনে এক সুদীর প্রতীক্ষায় ছিল। বড় লোকেদের মতো করে জীবনযাপন কাটানোর বাসনাটা কুসুমের মনের আড়াল থেকে সবে যেন উঁকি মারতে শুরু করেছে। হোক না সেটা 1 সপ্তাহের জন্য, সময়টা তো তাদের এখন বেশ লাগছে। ঠিক রাত 10টায় দুজনের ডাক পড়ল নিচে নৈশ ভোজের জন্য। রাজা সাহেব তাদের অপেক্ষায় রয়েছেন। দুজনে নিচে নামলো সুবিশাল ডাইনিং রুমটায়। রাজা সাহেবের সঙ্গে বসে তার বড় মেয়ে ও নাতনি। বড় মেয়ে যোগিতা দেবী দুজনকে দেখে একটা হালকা হাসির অভ্যর্থনা জানালো। তার মেয়ে পদ্মাবতী হাতে ফোন নিয়েই ব্যস্ত। সদ্য তার 2 হাতের কনুইয়ের উপর পর্যন্ত লাল মেহেন্দিতে কারুকার্য করা। আকাশ কুসুমের দিকে তার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। রাজা সাহেব দুজনকে তার পাশের আসনে বসালেন। একটু পরেই এলো এ ঘরের বড় ছেলের বউ আশা দেবী ও সঙ্গে তার 2 মেয়ে। তাদের হাবভাবটাও বেশ অন্যরকম। এ বাড়িতে দুজন নতুন অতিথির আগমনে তাদের মনোভাবটা আকাশ কুসুমের কাছে আশ্চর্যের মনে হলো। রাজা সাহেব একে একে সকলের পরিচয় জানাতে একমাত্র যোগিতা দেবী ছাড়া আর কেউই তাদের দিকে বিশেষ দৃষ্টিপাত করল না। এদিকে রাজা সাহেব কিঞ্চিত অপ্রত্যাশিত হয়ে খাবারের দিকে মনোনিবেশ করলেন। লম্বা ডাইনিং টেবিলে একে একে হরেক রকমের খাবারের পদ এসে জমা হলো। যোগিতা দেবী সেগুলিকে আকাশ কুসুমের দিকে বাড়িয়ে দিতে সকলে খাওয়া শুরু করল। রাজা সাহেব কুসুমকে বলে উঠলেন, আমাদের রাজস্থানী খাবারের স্বাদ কেমন লাগছে? তাতে কুসুম হেসে মন্তব্য করল, খাবারের পদগুলি সত্যিই খুব সুস্বাদু। রাজা সাহেব এরপর আকাশকে প্রশ্ন করলেন, তুমি কি কাজ করো? আকাশ উত্তর দেয়, আমি এক প্রাইভেট কোম্পানিতে কাজ করি। সম্প্রতি সেখানে ইউনিয়ন স্ট্রাইক শুরু হওয়ায় অফিস তালাবন্ধ। তাই যতদিন না অফিস খুলছে আপাতত নতুন কাজের সন্ধানে রয়েছি। রাজা সাহেব ভুরু দুটো কুঁচকে মাথা নাড়লেন। খাওয়া দাওয়া চলাকালীন হঠাৎ এক শীর্ণকায় যুবক বাইরে থেকে ভিতরে ঢুকল। মাথার চুল উস্কো খুস্কো। তার বাম হাতের ভাঁজে ধূসর রঙের একটা কালো কোট ঝুলছে। সামান্য ঢলতে ঢলতে সে টেবিলে বসা সকলের দিকে একবার চেয়ে দেখে উপরের সিঁড়ির দিকে এগিয়ে গেল। রাজা সাহেবের চোখে মুখে এক বিরক্তির ছাপ। আকাশ কুসুম দুজনেই চুপচাপ তাকিয়ে সিঁড়ির দিকে। রাজা সাহেব দুজনের দৃষ্টিপাত ঘোরাতে অন্য কথায় চলে এলেন। শাহী চুরমাটা তো তোমরা খেয়েই দেখলে না, এটা আজ যোগিতা বানিয়েছে। দুজনে আবার খাবার টেবিলের দিকে মনোনিবেশ করল। কির সাংরি, লাল মাছ, মটন শাক, সাথে চমৎকার ঘেওয়ার রসালো মিষ্টি খেয়ে আকাশ কুসুমের অবস্থা বেশ টইটুম্বর। রাজা সাহেবের সাথে একসঙ্গে রাজভোজ সেরে রাতের মতো তারা রাজা সাহেবের কাছে বিদায় নিয়ে শোয়ার ঘরে চলে এলো। আকাশ বসে পালঙের ধারটায়। কুসুম চিরুনি দিয়ে তার চুল আঁচড়াতে আঁচড়াতে আকাশকে প্রশ্ন করল, এ বাড়ির সদস্যগুলো কেমন যেন সব? একই জায়গায় বসে সবাই খাচ্ছে, অথচ কেউ কারুর সাথে কোনো কথাবার্তা নেই। আকাশ খানিক মুচকি হেসে বলল, এসব অর্থের দম্ভ ছাড়া আর কিছুই না। ওরা সব পয়সাওয়ালা লোকেদেরই ভালোভাবে চেনে। আর ওই অদ্ভুত লোকটাকে দেখলে না? কুসুম প্রশ্ন করল। আকাশ বলল, হবেই বাড়ির কোনো এক সদস্য। দেখেই মনে হয় নেশাগ্রস্ত। কি বিচিত্র এ পরিবার।
নিচের বড় ঘড়িটা বেজে উঠল। রাত 12টা। সমগ্র রাজবাড়ি এখন নিস্তব্ধ। আকাশ এবার বালিশে মাথা রেখে তার গাটা এলিয়ে দিল। তার বুকে মাথা রেখে শুয়ে কুসুম। আগামী আরেক নতুন সকাল এবার তাদের অপেক্ষায়। পরদিন সকালে আকাশ ও কুসুমের ঘুম ভাঙল বেলা 9টায়। দরজায় হালকা বার দুয়েক টোকা পড়ল। কুসুম গিয়ে দরজাটা খুলতে ওপারে দাঁড়িয়ে 1 বছর 25-এর যুবতী। তার পরনে পুরাতন রাজস্থানী কালো ঘাগরা, মাথায় দেওয়া ওড়নাটা ডান হাতে ধরা। তারই একদিকটা দাঁত দিয়ে চেপে ধরে কুসুমের দিকে চেয়ে একটু হেসে হিন্দিতে সে বলল, আপনাদের জন্য জল খাবার ও চায়ের ব্যবস্থা করা হয়েছে। কুসুম লক্ষ্য করল বাইরের চওড়া বারান্দার ছোট টি টেবিলটায় তাদের জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করা রয়েছে। কি নাম তোমার? কুসুম যুবতীটিকে প্রশ্ন করায় সে বলল, তার নাম রোহিণী। এ রাজবাড়িতে সে কাজ করে। কিন্তু কাল তো তোমাকে দেখলাম না। কুসুম জিজ্ঞেস করতে সে উত্তর দিল, গতকাল সন্ধ্যার আগেই সে তার কাজ মিটিয়ে বাড়ি চলে গিয়েছিল। সারাদিন সে বাড়িতে কাজকর্ম করে। রোহিণী বেশ ফুরফুরে মেজাজের মেয়ে। কুসুমের বেশ লাগছিল তাকে। কুসুম খেতে বসল টেবিলে। পাশে দাঁড়িয়ে রোহিণী। পাশের বিশাল জানালা দিয়ে বাইরের এক অভূতপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। ঝকঝকে রোদ্দুর। দূরের ওই সবুজ পাহাড়গুলো সব সারি সারি দাঁড়িয়ে। বাইরে থেকে রজনীগন্ধা ফুলযুক্ত এক সুগন্ধিত স্নিগ্ধ বাতাস বয়ে আসছে। নিচে রাজমহলের বাইরেটায় কোলাহল। আকাশ চায়ের কাপ হাতে দাঁড়িয়ে সেদিকে দেখছে। কাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তাই বেশ জোর কদমে প্রস্তুতি চলছে। রাজমহলের সামনেই পশ্চিম দিকটায় বিশাল সবুজ গার্ডেন। ছোট থেকে বড় মাপের সব সাদা রঙের শামিয়ানা খাটিয়ে তাতে সোনালি রঙের চেয়ার টেবিল পাতা হচ্ছে। শামিয়ানার চারপাশটা সারি দিয়ে সাজানো হচ্ছে ফুল। উত্তর দিকের এক কোণে রান্নার সমস্ত সাজ সরঞ্জাম রাখা। কুসুম ডিম রুটির টোস্ট খেতে খেতেই রোহিণীকে প্রশ্ন করল, রাজা সাহেব তো ভীষণ উদার মনস্কতার মানুষ, তা এ বাড়ির আর লোকেরা কি কম কথা বলে? রোহিণী এদিক ওদিক চেয়ে উত্তর দিল, এ বাড়িতে একমাত্র রাজা সাহেব আর তার বড় মেয়ে যোগিতা দেবী ছাড়া সকলেই নাকি বড্ড অহংকারী, নিজেদেরকে একজন বলে মনে করে। বাড়ির বড় বউ আর তার ছেলেপিলেগুলো বিশেষ সুবিধার না। ছোট ছেলের সাথে বাপের বনিবনা নেই। সারাক্ষণ নেশা আর মদ্যপানে ডুবে থাকে সে। কুসুমের বুঝতে বাকি রইল না যে গতকাল রাত্রে সেই শীর্ণকায় লোকটি এ বাড়ির ছোট রাজকুমার। রোহিণী বলে চলল, ছোট কুমারের জ্বালায় রাজামশাই সর্বদা অতিষ্ঠ থাকেন। তবে বড় কুমার বিক্রমাদিত্য নাকি রাজা সাহেবের মতো উদার মনের মানুষ ছিলেন, কিন্তু অকালেই তার আকস্মিক মৃত্যু ঘটে। তার মৃত্যুর কারণ নিয়েও বিস্তর জল্পনা রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, যোগিতা দেবী কোমল হৃদয়ের মহিলা হলেও তার মেয়ে পদ্মাবতী কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। বিশেষত যেদিন থেকে তার বিদেশে বিয়ে ঠিক হয়, তার পা যেন আর মাটিতেই পড়ে না। এই ঘরের সবচাইতে সুন্দরী মেয়ে হল পদ্মাবতী। এজন্যই তো সে রাজামশাইয়ের খুব আদুরে। রাজা সাহেবের সাথে তার ছোটবেলা থেকেই বেশ ভাব। পাশ থেকে হঠাৎ গলা খাঁকরানির আওয়াজ। ভানুবাবু তার সেই পরিচিত হাসিখুশি মুখ নিয়ে দাঁড়িয়ে। তিনি রোহিণীকে বলে উঠলেন, কিরে, সমস্ত রাজকাহিনী একবেলাতেই শুনিয়ে দিবি নাকি? আকাশ তার চায়ের কাপটা টেবিলে রেখে ভানুবাবুর দিকে এগিয়ে এলো। কেমন কাটলো রাজবাড়িতে প্রথম রাত্রি? রাতে ঘুমটুম ঠিকমতো হয়েছে তো? রাজা সাহেবের আদেশ আছে আমার উপর, আপনাদের এ বাড়িতে যেন কোনো প্রকার অসুবিধে না হয় সেটার দিকে ভালোভাবে খেয়াল রাখার, নইলে রক্ষে নেই আমার। ভানুবাবুর এ কথায় আকাশ হেসে উত্তর দিল, আরে না না, বেশ আছি আমরা, কোনো সমস্যাই নেই। রোহিণী টেবিল থেকে খাবারের প্লেটগুলো গুছিয়ে নিয়ে নিচে চলে গেল। ভানুবাবু বললেন, নিচে আপনাদের জন্য গাড়ি বলা আছে। আজ আপনারা বরং আশেপাশের সাইট সিইংগুলো একটু ঘুরে আসুন। আজ এ বাড়িতে আরও কিছু গেস্ট আসছেন। কাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমিও এই দিকটায় ব্যস্ত থাকব। আপনাদের সঙ্গে একজন লোক দিচ্ছি, ও আপনাদের সমস্ত জায়গাগুলো গাইড করবে। দুপুরের লাঞ্চের ব্যবস্থাও এক হোটেলে করা আছে। সারাটা দিন আছে আপনাদের জন্য, চটপট রেডি হয়ে নিন। আমি নিজের তলায় আছি। এই বলে ভানুবাবু চলে গেলেন। আজ কুসুমের মনের ভাবখানা বেশ গদগদ।
আহা, জীবনে কজন আর এমন সুবর্ণ সুযোগ পায়? মাঝে মাঝে তো কুসুম একবার করে নিজের শরীরে চিমটি কেটে দেখে নিচ্ছে এ কোনো স্বপ্ন নয় তো। সকালটা শুরু হতে না হতে কোথায় সে তার ঘরের এক কোণে বসে আনাজ শাকসবজি কেটে হাঁড়িতে রান্নাবান্না চাপাতো, আর আজ সেসবের কোনো বালাই নেই। আপাতত এই হপ্তাটুকুই না হয় এমনই কাটুক। আধ ঘন্টার মধ্যে দুজনে তৈরি হয়ে নিয়ে নিচের তলায় নামতেই সামনের ছোট্ট এক তোষকের উপর চশমা চোখে কাগজের ফর্দ নিয়ে বসে ভানুবাবু। বিয়ের নানান জরুরি লিস্ট নিয়ে তিনি সেগুলিকে মেলাচ্ছিলেন। দুজনকে আসতে দেখে তিনি সেসব ছেড়ে উঠে দাঁড়ালেন। চলুন আপনাদের নিচে গাড়ি পর্যন্ত ছেড়ে আসি। নামার পথে রাজা সাহেবের সাথেও দেখা করে নেবেন। তিনজনে একসঙ্গে উত্তরের বারান্দা ধরে এগোতে লাগলো। এটা রাজবাড়ির আরেক দিক দিয়ে নিচে নামার রাস্তা। কিছুটা এগিয়ে ডান দিকের দেওয়ালে আকাশের চোখ পড়ল। দেখতে অসম্ভব সুশ্রী এক যুবতীর অয়েল পেন্ট করা বিশাল ছবি টাঙানো। আকাশ ছবিটি দেখে একটু থামল। কুসুমে এক দৃশ্যে ছবিটির দিকে তাকিয়ে ভানুবাবু আপনা থেকেই বললেন, ইনি হলেন রাজা আদিত্যনারায়ণের স্বর্গীয় স্ত্রী যামিনী দেবী। রাজা সাহেব ওনার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছিলেন। কঠিন কর্কট রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুর শোক আজও রাজা সাহেবের মনের অন্তরালে বিরাজমান। বড় ভালোবাসতেন তিনি রানী যামিনী দেবীকে। আকাশ ও কুসুম বিভোর হয়ে ছবির দিকে তাকিয়ে আছে। মায়াবী চোখের চাহনি, ফর্সা উজ্জ্বল মুখে সুন্দর দুটি টানা টানা চোখ, সুন্দর বিনুনি করা লম্বা সোনালি চুল, মাথায় সোনার টিকলি পরা, হাতে কয়েক গোছা সোনার বালা, দোকানে টানা দেওয়া দুল, গলায় কুন্দনের নকশা করা জরিওয়ালা সোনার হার। সেই হারের মধ্যমণি এক ছোট্ট মাঝারি সাইজের পাথর। ভানুবাবুই বললেন, ওই পাথরটি নাকি ইংল্যান্ডের এক রানীর মুকুটে একটা সময় শোভা পেত। খুব অমূল্য রত্ন ওটি। অনেকে বলে প্রাচীন কোহিনূর হীরার তুলনায় কিছু কম যায় না এই জিনিস। রাজা আদিত্যনারায়ণের খুব খাতির ছিল ওই রাজপরিবারের রাজার সাথে। এক সময় অর্থ সংকটে পড়ে রাজা সেই রত্নটি নিলাম করার মনস্থির করলে রাজা আদিত্যনারায়ণ ওই পাথরটি কিনে নেন। বড় কুমার হবার পর রাজা সাহেব উপহার স্বরূপ সেটি রানী যামিনী দেবীকে দেন। যামিনী দেবীর মৃত্যুর পরে ওই পাথর নিয়েই ছেলে মেয়েদের মধ্যে বিবাদ বাধে। মেয়েদের নজর ছিল হারের উপর, আর ছেলেদের লোভ ছিল একমাত্র পাথরটিকে নিয়ে। বিবাদ মেটাতে তিনিও সিদ্ধান্ত নেন পাথরটি নিলাম করার। কিন্তু সেটা তার প্রিয় ভালোবাসার স্ত্রী যামিনী দেবীর স্মৃতিচিহ্ন হওয়ায় তিনি সেটি নিলাম করার বিষয়ে নানা অজুহাতে কাল বিলম্ব করতে থাকেন। সেটি এখনও তিনি তার কোনো গুপ্ত সন্ধানে সরিয়ে রেখেছেন। রাজা আদিত্যনারায়ণের এখনও বিপুল অর্থ সম্পত্তি রয়েছে, অথচ ওই একটিমাত্র হীরের পাথর নিয়েই যেন এ রাজ পরিবারের যত অশান্তি। ভানুবাবুর কথাটি শেষ হতে না হতেই কোট প্যান্ট পরিহিত ছোট কুমার কালো বুট জুতো পরে গটগট করে তিনজনকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। তার চোখে ক্রূর চাহনি। আকাশ কুসুম আশ্চর্য দৃষ্টি নিয়ে তাকিয়ে সেদিকে। কুসুমের মনে হলো যে মানুষটি বিপদে তার বাবার প্রাণ রক্ষা করল তার প্রতি একটা সৌজন্যমূলক কৃতজ্ঞতাও জানানোর প্রয়োজন মনে করে না। এরা কেমন প্রকৃতির মানুষ। ভানুবাবু আফসোস করে বলে উঠলেন, অভিভাবক হিসাবে রাজা সাহেব বড্ড ছাড় দিয়েছিলেন তাকে। এদেশে তার লেখাপড়া লাটে ওঠায় তিনি তাকে বিলেতে পাঠালেন এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য। কিন্তু লাভ কিছুই হয়নি। দেশে ফিরে কদিন পৈতৃক ব্যবসায় মন দিল, তারপর আবার যেই কেসেই। জুয়ার থেকে তার রোজকার যাতায়াত বাড়ে। বার কয়েক লাখখানিক টাকা জুয়ায় জিতে মনে করে আবার খেলায় জিতবেন। সেই আশায় যে কত দেনা বাপের ঘাড়ে চাপিয়েছেন। ইজ্জতের খাতিরে রাজা সাহেব সেসব দেনা আদায়ও করেছেন। কিন্তু এভাবে আর কতদিন? কলকাতায় সেদিন রাতে ওর জন্যই তো। ভানুবাবু থামলেন। একজন বেয়ারা এসে ভানুবাবুকে বলল, রাজা সাহেব আপনাকে ডেকেছেন। তার মুখটা কেমন ফ্যাকাশে মেরে গেছে। ভানুবাবু আর কথা না বাড়িয়ে আকাশ কুসুমকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেন। রাজবাড়ির পেছন দিকটায় লিফটের ব্যবস্থা রয়েছে। তিনজনে লিফটে করে নিচে নামল। লিফট থেকে বেরিয়ে তারা বড় দালানটায় গিয়ে পৌঁছালো।
রাজা সাহেব হুইল চেয়ারে বসে কয়েকজন লোকের সঙ্গে বসে কথা বলছিলেন। আকাশ কুসুমকে দেখে তিনি লোকগুলোকে বিদায় করলেন। রাজা সাহেব বললেন, আজ বরং তোমরা বাইরেটা একটু ঘুরে এসো, এখানে দেখার মতো অনেক সুন্দর সব জায়গা রয়েছে, আশা করছি তোমাদের তা ভালোই লাগবে। তোমরা যে এলে, তোমাদের সাথে বসে দুটো কথা বলবো, শরীরটাও আজকাল খুব একটা ভালো ঠেকছে না, তবে রাতে একসাথে বসে নিশ্চয়ই গল্পগুজব করা হবে। এই বলে রাজা সাহেব দরজার কাছে দাঁড়ানো এক তরুণকে ইশারা করে ডাকল। রাজা বললেন, ওর নাম জামাল, আজ ও তোমাদের গাইড, রাতে দেখা হচ্ছে তাহলে। আকাশ কুসুম রাজা সাহেবকে তখনকার মতো বিদায় জানিয়ে জামাল নামক ছেলেটির সঙ্গে বেরিয়ে পড়ল জয়সলমেরের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। বাইরে একটি বিশালাকার রেঞ্জ রোভার গাড়ি দাঁড় করানো তাদের জন্য। জামালই সেই গাড়ির চালক। বয়স মাত্র 22 বছর। বেশ চতুর আর মিষ্টি স্বভাবের ছেলে জামাল। এই অল্প বয়সেই সে সমগ্র ভারতবর্ষ গাড়ি নিয়ে চষে বেরিয়েছে। এবাড়ির ছেলে মেয়েগুলো অসম্ভব ভ্রমণ পিপাসু। বছরের অর্ধেক দিনই পরিবারের কেউ না কেউ লং ট্রিপে বের হয়। জামালই তাদের গাড়ি করে নিয়ে যায়। জয়সলমেরের নামি কেল্লাগুলো ঘুরে দেখতেই হপ্তাভর লেগে যায়। জামাল তবুও আকাশ কুসুমদের বেছে বেছে এক দুটো কেল্লা ঘুরিয়ে দেখালো। রাজস্থানের বুকে বিশাল কেল্লাগুলো আজও প্রাচীন রাজরাজড়াদের ঐতিহ্য বহন করে চলেছে। আকাশ তার ফোনটাতে বেশ কতকগুলি তাদের সেলফি তুলে নিল। বিকালে তারা এক যোধপুরি হেরিটেজ রেস্টুরেন্টে খেতে ঢুকল। জয়সলমের শহরের বুকে ঐতিহ্যবাহী হোটেল এটি। ভেতরটা ছিমছাম রাজশাহী দরবারের আদলে তৈরি। এখানে তাদের আগে থেকেই সিট বুক করা ছিল। জাঁকজমকপূর্ণ লাঞ্চ সারা হয়ে গেলে জামাল দুজনকে গাড়ি করে নিয়ে গেল মরুপ্রান্তের দিকে, যেখানে উটের সওয়ারি হয়। চারিদিকের হলুদ বালিগুলোর ওপর পড়ন্ত বিকেলের ঝলমলে রোদ এসে পড়তে সেগুলি থেকে সোনালি আলোচ্ছটা বের হচ্ছে। আকাশ কুসুম দুজনেই প্রায় আধ ঘন্টা উটের পিঠে চড়ে সওয়ারি করল। সন্ধ্যা নামতে তারা আবার রাজমহলের দিকে রওনা দিল। রাত 8টায় তারা রাজমহলে এসে পৌঁছে দেখল রাজবাড়ির তখন বিয়ের হলদির রসম চালু হয়ে গিয়েছে। মহলের ভিতর বাইরে তখন আত্মীয় স্বজনদের হইহল্লোড়। ভিতরে প্রবেশ করতে রাজা সাহেব তাদের ফ্রেশ হয়ে নিয়ে হলদি রসমের জন্য তৈরি করা বিশেষ কাপড়গুলি পরে আসতে বললেন। আজ রাতে কুসুম বাদামি পাড়ের হলুদ জামদানি শাড়িটি পরে যখন নিচে নামল, তখন রাজপরিবারের আত্মীয়গুলো সব তারই দিকে দেখছিল। আকাশও তার যোধপুরি কোটের সাথে চোস্ত পায়জামাওয়ালা ড্রেসটা পরাতে তাকেও রাজস্থানী যুবক বলে মনে হচ্ছিল। সকল আত্মীয়দের খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ হয়েই এসেছিল। বিশাল গালিচা পাতা বাগানের শেষ দিকটায় আকাশ ও কুসুমকে সঙ্গে নিয়ে রাজা আদিত্যনাথ সেখানকার তাবড় ব্যক্তিত্বদের সাথে বসে বেশ খোশগল্প করলেন। রাত বাড়ছে দেখে রাজা সাহেব একজন বেয়ারাকে ডেকে ডিনারের জন্য টেবিল রেডি করতে বললেন। টেবিল রেডি হতে সকলে একসঙ্গে খেতে বসল। রাজা খেতে খেতে বললেন, আজ অনেক দিন পর মনটা বেশ হালকা লাগছে, তবে তার সাথে মনে একটা আলাদা অনুভূতিও হচ্ছে। আমার স্নেহের পদ্মাবতীকে কাল বিদায় করতে হবে। ছোট থেকেই ও আমার প্রিয় ছিল। আমাকে ছাড়া এক মুহূর্তও ওর কাটত না। প্রথমে স্ত্রী যামিনীকে হারালাম, তারপর বড় ছেলে বিক্রমাদিত্যকে। একে একে আমার কাছের প্রিয় জিনিসগুলো সব আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। একদিন আমিও। রাজা সাহেব থামলেন। তার চোখ দুটি ছলছল করে উঠল। রাত অনেক হয়েছে। চারিদিক নিস্তব্ধতা। আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া সেরে যে যার বাড়ি ফিরে গেছে। একজন বেয়ারা এসে রাজা সাহেবকে উপরে নিয়ে গেলেন ওষুধ খাওয়াবে বলে। আকাশ কুসুমও উঠে পড়ল। কাল বিয়ের দিন। রাতে বিশাল অনুষ্ঠানের আয়োজন। আজ রাতেই বিদেশ থেকে পাত্রসহ বরযাত্রীরা এসে যোধপুরেরই এক বড় হোটেলে উঠেছে। পরদিন সারাটা সময় আকাশ ও কুসুম রাজমহলেই কাটালো। দুপুরে খাওয়ার পর আকাশ বারান্দার বাইরেটায় পায়চারি করছিল। কুসুম পাশের চেয়ারে বসে ম্যাগাজিনের পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল। আকাশের মনে এখন বিস্তর প্রশ্ন। রাজা সাহেবের মতো এমন সহৃদয় ব্যক্তিত্বের জীবনে এত কিছু থেকেও যেন তার অন্তরটা কেমন ফাঁকা ফাঁকা। সত্যি কি বিচিত্র এই জীবন। আকাশ এটা বুঝতে পারছে যে জীবনে শক্তি, অর্থ সম্পদ থাকাটাই সব কিছু নয়।
অর্থ দিয়ে চিরস্থায়ী শান্তি কেনা অসম্ভব। ফলে যেখানে শান্তিই নেই সেখানে বিশাল সম্পদ থাকাটাও অনর্থক। এটাই বাস্তব সত্য। কুসুমও আকাশের এ কথায় সহমত প্রকাশ করল। তারা বুঝতে পারছে যে এসব ঝাঁ চকচকে জীবনযাপন শুধুই লোক দেখানো ব্যাপার মাত্র, বরং তাদের মতো মধ্যবিত্তদের জীবনে অর্থের অভাব থাকলেও পারস্পরিক ভালোবাসায় কোনোদিন ভাঁটা পড়ে না। আকাশ বারান্দার রেলিংটায় দুহাত ভর করে দাঁড়িয়ে চিন্তায় মগ্ন। হঠাৎ ভানুবাবুর এদিকটায় আগমন। আকাশকে একদৃষ্টে চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি থামলেন। কি ব্যাপার আকাশবাবু, কি এত চিন্তা করছেন? আকাশের এতক্ষণে খেয়াল হলো যে ভানুবাবু তার ঠিক পেছনটায় দাঁড়িয়ে। আকাশ ভানুবাবুর হাত দুটি ধরে বলল, সত্যি বলুন তো ভানুবাবু, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? রাজা সাহেব ওভাবে রাস্তায় অসহায় হয়ে কেন পড়েছিলেন? আকাশের প্রশ্নে ভানুবাবুর মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আকাশ জোর দিয়ে বলল, আজ আপনাকে সত্যটা বলতেই হবে ভানুবাবু। একটু চুপ থেকে ভানুবাবু ধরা গলায় বলতে শুরু করলেন, রানী যামিনী দেবীর মৃত্যুর পর রাজা সাহেবের সংসার যেন ভাঙতে শুরু করেছিল, কিন্তু তবুও তার মনে বিশ্বাস ছিল যে একটা সময়ের পর তার পরিবারে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বড় কুমার রাজা সাহেবের সমস্ত ব্যবসা সামলাতেন। অপরদিকে ছোট কুমারের সাংসারিক জীবনের প্রতি উদাসীনতা উত্তরোত্তর বাড়তেই থাকে। একটা সময় বড় ও ছোট কুমারের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তুমুল অশান্তি বাধে। ছোট কুমার ছোটবেলা থেকেই ভীষণ জেদি ও বদমেজাজের ছেলে ছিল। যামিনী দেবীর মৃত্যুর 3 বছর কাটতে না কাটতেই বড় কুমারের এক আকস্মিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। রাজমহলের অন্দরে কান পাতলে শোনা যায় সেই দুর্ঘটনা নিছক কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না, এর নেপথ্যে নাকি ছোট কুমারের সাজানো পরিকল্পনা ছিল। এই গোপন ষড়যন্ত্রের কথা রাজা সাহেবের দৃষ্টিগোচরে আসলেও রাজপরিবারের সম্মান রক্ষায় রাজা সাহেবকেও তখন ক্ষান্ত হতে হয়। কিন্তু ছোট কুমারের আস্পর্ধা তাতেও দমেনি। এরপর থেকে রাজা সাহেবের অনুশাসনের লাগাম তার উপর শক্ত হতে শুরু করে। কিন্তু আফসোস, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। এই লাগাম শৈশব থেকে কার্যকর করলে হয়তো আজ তার এই দুর্দশা হতো না। দিন দিন ছোট কুমার জুয়ায় উত্তরোত্তর হারতে থাকে। বিশাল অঙ্কের টাকার দেনা তার ঘাড়ে চেপে বসে। এদিকে রাজা সাহেবেরও শরীর দিনকে দিন খারাপের দিকে যায়। নানান ডাক্তার বদ্যি দেখানো শুরু হলো। আধুনিক যন্ত্রপাতি দিয়ে রাজা সাহেবের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য কলকাতা যাওয়ার সিদ্ধান্ত হয়। ডোনার হিসাবে ছোট কুমারকেও সেখানে উপস্থিত থাকার জন্য তাকেও সঙ্গে নিয়ে যেতে হয় কলকাতায়। সেদিন রাতে আমি রাজা সাহেবের স্বাস্থ্য সম্বন্ধ জরুরি এক রিপোর্ট নিতে গিয়েছিলাম হাসপাতালে। তখন হোটেলের 2টি কামরার একটিতে রাজা সাহেব এবং অন্যটিতে ছোট কুমার ছিলেন। রাতে ছোট কুমার নিজের রুমে বসে লুকিয়ে প্রচুর ড্রিঙ্ক করে। পরক্ষণেই রাজা সাহেব ছোট কুমারের রুমের মধ্যে প্রবেশ করায় রাজা সাহেব তাকে নেশাগ্রস্ত দেখে প্রথমত তাকে বোঝানোর চেষ্টা করেন। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাজা সাহেব সেদিন নিজেকে আর সংযত রাখতে পারেননি। তার রাগের সীমা সপ্তম আকাশে চড়ে গিয়েছিল। হাই ব্লাড প্রেশার হওয়ায় রাজা সাহেবের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। হন্তদন্ত হয়ে ছোট কুমার বাপকে গাড়িতে তুলে নিজে ড্রাইভ করে ছোটে হাসপাতালের দিকে। মাঝ রাস্তায় তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে। এক শুনশান রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বাপকে ব্ল্যাকমেল করতে থাকে সে। তার 2টি উদ্দেশ্য ছিল, প্রথমত বাপের অনুশাসন থেকে মুক্তি পাওয়া, দ্বিতীয়ত গোপন সন্ধানে রাখা মায়ের সেই মূল্যবান পাথরটির হদিস পাওয়া, যা একমাত্র রাজা সাহেবই জানতেন। এমন হতচ্ছাড়া ছেলে বাপকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বাইরে বের করে তার শার্টের কলার ধরে তাকে একটানা শাসাতে থাকে। শেষে বাপকে নির্জন রাস্তায় একা ফেলে সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয়। ভেবেছিল গলায় শ্বাস আটকে রাজা নিজেই শেষ হয়ে যাবে। রাজা সাহেব সেদিন প্রাণে বাঁচলেও ছেলের এ হেনকাণ্ডে তার অন্তরাত্মা মৃতপ্রায় শরীরে পরিণত হয়। ছেলের ভুলের মাসুল তিনি আজও বহন করে চলেছেন। হাজার হোক বাপ বলে কথা, এই ঘটনাও তিনি চেপে যেতেন। নেহাত আমি পরদিন রাজা সাহেবকে জোরাজুরি করাতে তিনি শেষে কেঁদে ফেলেন।
তার অঝোর সেই কান্নার রেশ সমস্ত ঘটনার রহস্য উন্মোচন করে দেয়। ভানুবাবু জোড় হাত করে আকাশকে বললেন, এ সত্য চিরগোপন রেখো ভাই, এটাই বিনীত অনুরোধ। আকাশ ভানুবাবুর জোর করা হাত দুটো শক্ত করে ধরে বলল, আপনি নিশ্চিন্ত থাকবেন ভানুবাবু, আমি কথা দিলাম। সন্ধ্যা হয়ে এসেছে। বাইরে সানাইয়ের শব্দ আরম্ভ হলো। এই সানাই যেন আকাশের কানে বিষাদ মিশানো এক সুর মনে হতে লাগলো। পরদিন সকালে আকাশ খবরের কাগজটা নিয়ে উল্টে পাল্টে দেখছে। রোহিণী সকালে টেবিলে ব্রেকফাস্ট রেখে গেছে। বেলা 10টা বাজে। গতকাল রাতে বরকনেকে বিদায় করতেই ভোর 4টে বেজে যায়। রাজপরিবারের বিয়েতে যত সব এলাহি কাণ্ড দেখল আকাশ কুসুম। বিশাল ব্যান্ড বাজা নিয়ে বরযাত্রীর দল রাজফটকের সামনে দাঁড়িয়ে প্রায় ঘণ্টাখানেক নাচানাচি করল। সাথে আতশবাজির বাহার আর শয়ে শয়ে টাকার নোট উড়ল রাজফটকের দরজায়। বর এলো শাহী ঘোড়ার পিঠেতে চড়ে। সুবিশাল মণ্ডপে 7 পাকে বাঁধা পড়ল পাত্রপাত্রী। প্রদেশ প্রান্তর থেকে আমন্ত্রিত কয়েক হাজার হাই প্রোফাইলওয়ালা অতিথিদের সমাগম ঘটল রাজমহলে। এছাড়াও বিস্তর খাওয়া দাওয়ার আয়োজন তো ছিলই। এত সাড়ম্বরতার মাঝেও রাজা সাহেবের মুখের হাসিটা আকাশের কাছে কেমন যেন কৃত্রিম ও সস্তার মনে হচ্ছিল। বেচারা রাজা সাহেবের এই হাসি মুখের পিছনে যে কত দুঃখ বেদনা লুকিয়ে আছে তা তিনিই জানেন। পাত্রীর বিদায় বেলায় রাজা সাহেব আর যোগিতা দেবীর চোখেই একমাত্র জল এলো। বাকি সদস্যরা ফুর্তিতেই মেতে রইল রাতভর। রাজা আদিত্যনাথ বেশ খানিকক্ষণ নিস্তব্ধ মেরেছিলেন, যেন তিনি কোনো অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছেন। পাশে থাকা আকাশের ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপারে আকাশের অফিসের সহকর্মী অনিরুদ্ধের গলা। আকাশ, কিরে, তুই কবে ফিরছিস? পরশু থেকে পুনরায় অফিস চালু হচ্ছে যে। আকাশ হকচকিয়ে উঠে প্রশ্ন করল, তাহলে কি স্ট্রাইক উঠে গেছে? অনিরুদ্ধ বলল, হ্যাঁ, সব কিছু মিউচুয়াল হয়ে গেছে। জানিস, আমাদের ডিপার্টমেন্টের শুভ্রতাই যত নষ্টের গোড়া। ওর জন্যই নাকি স্ট্রাইকটা শুরু হয়েছিল। নিজের স্বার্থ সিদ্ধি করতে ইউনিয়নের সদস্যদের ভুল ভাল বুঝিয়ে কোম্পানির নামে মিথ্যা অপবাদ দেওয়ায় ম্যানেজমেন্ট ওকে বরখাস্ত করেছে। যেহেতু আমরা শুভ্রতার আন্ডারে কাজ করতাম, তাই ও সরে যাওয়ার পর তুই একমাত্র এই ডিপার্টমেন্টের সব থেকে পুরনো আর অভিজ্ঞ স্টাফ। তোর কাজের এক্সপিরিয়েন্সও সবাই জানে। এই কোম্পানিতে তুই অনেক সময় দিয়েছিস ভাই। তাই শুভ্রতার বদলে এখন ইলেকট্রনিক ডিপার্টমেন্টের নতুন সুপারভাইজার ফাইনালি তুইই হচ্ছিস। তোর প্রমোশনের জন্য কংগ্রাচুলেশন ভাই। কথাটা শুনে আকাশ থ মেরে গেল। কুসুম সবেমাত্র স্নান সেরে তার ভেজা চুলটা তোয়ালে দিয়ে খোঁপা করে আকাশের সামনে এসে দাঁড়িয়েছে। আকাশ ভাবল সে কোনো স্বপ্ন দেখছে না তো। আকাশ মুহূর্তে কুসুমকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে ঘুরপাক খেতে লাগলো। কুসুম দিশেহারা হয়ে প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে বলবে তো? আকাশ শুধু একটাই কথা বলে চলল, মিরাকেল কুসুম, মিরাকেল। দুপুরে রাজা সাহেবের লাঞ্চের টেবিলে বসে কথা হলো আগামীকালই আকাশরা কলকাতায় ফিরে যেতে চায়। অফিসের ব্যাপারে সমস্ত ঘটনা জেনে রাজা অত্যন্ত খুশিই হলেন। বিদায় সংবাদে রাজার মনটা যেন একটু হলেও ভারী ঠেকল। খাওয়া শেষে তিনি কুসুমকে বললেন, একটা কথা তোমার কাছে জানতে চাই। তোমাকে যদি বলা হয় একদিকে অর্থ সম্পদ আর একদিকে নিজের ভালোবাসার মধ্যে যে কোনো একটিকে বাছো, তাহলে তুমি কোনটিকে বাছবে? কুসুম একটু ভেবে বলল, জীবনে অর্থর প্রয়োজন আছে ঠিকই, কিন্তু সেটা কোনোদিনও ভালোবাসার ঊর্ধ্বে যেতে পারে না। ভালোবাসাও কিন্তু এক অমূল্য সম্পদ, যা দিয়ে পৃথিবীর যে কোনো মনকে জয় করা যায়। কথাটা যেন রাজার মনের গভীর অন্তরে ছুঁয়ে গেল। ঠিক হলো আগামীকালই দুপুরের ফ্লাইটে তারা কলকাতায় ফিরবে। পরদিন সকালে মালপত্র গুছিয়ে দুজনে রাজা আদিত্যনাথের চরণখানি স্পর্শ করে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। রাজা তখন সদর দরজার সামনে হুইল চেয়ারে বসে। ভানুবাবুকে দুজনে হাত নেড়ে অভ্যর্থনা জানাতে জামাল গাড়িতে স্টার্ট দিল। সুদূর ফটক পার হওয়া পর্যন্ত আকাশ সামনের লুকিং গ্লাসে লক্ষ্য করল রাজা সাহেব তাদের গাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। তাকে বড্ড অসহায় দেখাচ্ছে। এই কদিনে রাজা সাহেবের সংস্পর্শে থেকে দুজনেরই মনে তার প্রতি এক গভীর টান এসে পড়েছে। আকাশের মন ভারাক্রান্ত হয়ে এলো। কুসুম তার চোখের জল মুছে আকাশের বুকে মাথাটা এলিয়ে দিল। এ যাত্রা তাদের জীবনে চির অমর হয়ে থাকবে।
এরপর প্রায় 2 মাস অতিক্রান্ত হলো। রবিবারের এক দুপুরে আকাশ তার বাড়ির সোফায় বসে টিভি দেখছিল। কুসুম রান্নার ঘরে তার কাজ গোছাচ্ছে। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। কুসুম রান্নার ঘর থেকে বেরিয়ে দরজাটা খুলতেই ভানুবাবুর আবির্ভাব। কুসুম তাকে দেখে কিছুটা বিস্ময় হয়ে বলে উঠল, আরে ভানুবাবু, আপনি? কুসুমের মুখে ভানুবাবুর নাম শুনে আকাশও উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো। ভানুবাবুর মুখে সেই চেনা হাসিটা আজ ম্লান মনে হলো দুজনের। কলকাতায় কবে এলেন? আকাশ প্রশ্নটা করতে তিনি বলে উঠলেন, একটু জল খাওয়াবেন? কুসুম জল আনতে ভিতরে গেল। একটু আগেই ফ্লাইট থেকে নেমে সোজা আপনার বাড়ি এলাম। আকাশ ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। আপনাদের জন্য রাজা সাহেব কিছু পাঠিয়েছেন, এই বলে ভানুবাবু তার হাতের কালো ব্রিফকেসটা খুলে তার ভেতর থেকে একটা ছোট্ট বাক্স আর একখানা সাদা খাম আকাশের দিকে এগিয়ে দিলেন। কুসুম গ্লাসে করে জল এনে ভানুবাবুর দিকে এগিয়ে দিল। আকাশ খামটা খুলতে তার মধ্যে একটা চিঠি পেল। ভানুবাবু ধরা গলায় বললেন, 2 সপ্তাহ আগে হার্টস্ট্রোকে রাজা সাহেবের মৃত্যু হয়। মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে তিনি আমায় ডেকে গোপনভাবে এ দুটি জিনিস আপনাদেরকে দিতে বলেন। আসলে এ কাজের জন্য তিনি আর কারোর উপর ঠিক ভরসা করতে পারছিলেন না, তাই আমাকেই আসতে হলো। মৃত্যু সংবাদ শুনে আকাশ ও কুসুম হতবাক হয়ে পড়ল। আকাশের হাতে থাকা চিঠিটা খুলতে তাতে সুন্দর ইংরেজিতে টাইপ করে লেখা, প্রিয় আকাশ ও কুসুম, আশা করছি তোমরা ভালোই আছো। চিঠিটা যতক্ষণে তোমার কাছে পৌঁছাবে ততক্ষণ হয়তো আমি জীবিত নাও থাকতে পারি। বেঁচে থেকে জীবনে অনেক কিছু দেখলাম, শিখলাম, পেলাম, আবার হারালাম। কিন্তু আমি যে আপনজনদের নিয়ে সুখে বাঁচতে চেয়েছিলাম, সেই তারাই শুধু আমার অর্থ সম্পদকেই ভালোবাসলো, আমাকে আর মেনে নিতে পারল না। আমার একমাত্র জীবনসঙ্গিনী, আমার স্ত্রীর মৃত্যুর পর যদিও বা কেউ ছিল, তা ছিল সেটা আমার নাতনি। কিন্তু তাকেও তো অন্যের হাতে সঁপে দিলাম, তাও সেটা তোমার অবদানে সচক্ষে দেখতে পেরেছি। তোমার কাছে তাই আমি সদা ঋণী। তবে যাবার আগে এ ঋণ আমি শোধ করতে চাই। ছোট্ট বাক্সের মধ্যে এক অমূল্য পাথর রাখা আছে, যেটা আমার স্ত্রী যামিনী দেবীকে আমি উপহার স্বরূপ দিয়েছিলাম। তার মৃত্যুর পর এই পাথর নিয়ে আমার রাজপরিবারে চরম বিবাদ সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে আমি এক তান্ত্রিক বাবার শরণাপন্ন হই। তিনি পরামর্শ দেন, এ পাথর আমার পরিবারের জন্য এখন আর মোটেও সুবিধার নয়, বরং এ পাথরটি যেন আমি পরিবারের বাইরে এমন কাউকে দিই যে সত্যই আমার শুভাকাঙ্ক্ষী। এতদিনে আমি এ ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু তোমার এ অবদানের পর আমার সেই দ্বিধাও কেটে যায়। তাই আমি ঠিক করি এ মূল্যবান পাথরটি আমি তোমাকেই দেব। আজ থেকে এ পাথর সম্পূর্ণ তোমার হলো। আকাশ চিঠি পড়া বন্ধ করে ভানুবাবুকে একটা প্রশ্ন করল, আচ্ছা, রাজা সাহেব চিঠিতে যে তান্ত্রিক বাবার কথা উল্লেখ করেছেন তাকে আপনি চেনেন? ভানুবাবু বললেন, রাজা সাহেবের সাথে একবার পুজো দিতে তিনিও কাশী শহরে গিয়েছিলেন। সেখানেই রাজা বাবার দর্শন পান। বড়ই আধ্যাত্মিক পুরুষ। রাজা সাহেবের অতীতের সমস্ত ঘটনা যেন তার আগে থেকেই জানা। আশ্চর্য ক্ষমতা ছিল বাবার। সেই থেকে রাজা সাহেব তার আনুগত্য স্বীকার করে নেন। তার এক শিষ্যের সাথে আমার নিয়মিত যোগাযোগও রয়েছে। এই তো শেষবার কলকাতায় আসতে বাংলার এক প্রত্যন্ত গ্রামে আমরা তার সাক্ষাৎ পাই। তিনি রাজা সাহেবকে আগাম সাবধান বানিয়েও শুনিয়েছিলেন। তা আপনি এসব কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো? আকাশের চোখ দুটো চিকচিক করে উঠল। সে কুসুমকে তার আলমারি থেকে তান্ত্রিক বাবার দেওয়া সেই কালো সুতোর মালাটা আনতে বলল। কুসুম ছুটে গিয়ে আলমারির ভেতর থেকে মালাটা এনে আকাশের হাতে দিল। আকাশ এবার টেবিলের উপর রাখা ছোট বাক্সটা খুলতে তার থেকে একখানা ছোট্ট হীরাখচিত লাল পাথর বেরিয়ে এলো। এটা সেই যামিনী দেবীর ছবির পাথর যেটা তারা রাজমহলে দেখেছিল। আকাশ পাথরটাকে দড়িতে ঝোলানো সেই রিংয়ের মধ্যে ঢোকাতে সেটা একটা খুট শব্দে তাতে নিখুঁতভাবে ফিট হয়ে গেল। আকাশ বলে উঠল, বাংলার সেই গ্রামের নাম মনে আছে ভানুবাবু? ভানুবাবু একটু মনে করে বললেন, নামটা কি যেন 12-7 না 7-12 এরকম কিছু একটা। আকাশ বলল, ওটা হবে বারাসাত। কি ঠিক তো? ভানুবাবু জিভ কেটে মাথা নাড়লেন। চিঠির শেষ অংশের লেখাটা পড়ে আকাশ সেটা তার বুক পকেটে ভাঁজ করে ঢুকিয়ে নিল।
তাতে রাজা সাহেবের লেখা শেষ বাক্যটি ছিল, এই পাথরের সঠিক মূল্য আমি আজ পর্যন্ত কাউকে জানাইনি, তবে বিদেশে এই পাথরের বর্তমান মূল্য প্রায় 50 কোটি টাকা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে অবশ্যই একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।